সাম্প্রতিক আন্তর্জাতিক জরিপে দেখা যায় যে ঢাকা বিশ্বের সবচেয়ে অনাবাসযোগ্য শহরের মধ্যে দ্বিতীয়। এই শহরে 40 লক্ষ তরুণের অবস্থান, তাই বিশ্বের তরুণ প্রধান শহরের মধ্যে অন্যতম। ঢাকায় এই তরুণ সমাজ কীভাবে জীবনযাপন করছে, ভবিষ্যৎ নিয়ে তাদের কী চিন্তাভাবনা? আমরা 4 জন ভিন্নধর্মী তরুণ তরুণীদের সাথে ঢাকায় একদিন কাটিয়েছি। তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কীভাবে এগিয়ে যাচ্ছে। আমার নাম মোহাম্মদ রুবেল। আমি গুলশানে ড্রাইভিং চাকরি করি। আমার বয়স 21 বছর হবে আনুমানিক। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আমাদের আত্মীয়জন আমাদের কেউ ড্রাইভিং শিখে নাই, সেই জন্য আমার একটা ইয়ে ছিল যে সবাই যখন শিখে না আমি একটা কাজ শিখি, ড্রাইভিং চাকরি। ইচ্ছা ছিল অনেক বড় একটা কিছু হওয়ার, কিন্তু হইল না। তো ইচ্ছা আর কিছু হইল না। বড় কিছু হওয়ার মানে আমি একটা কিছু করব, মানে দেশের জন্য কিংবা নিজের জন্য একটা কিছু করার আশা ছিল। কিন্তু এখন তো যে চাকরি করে নিজে কিছু করতে পারবো না, দেশের লেগে কি করব। আমি চাই ভালো বেতন হইলে ভালো একটা বাসা নিয়ে থাকতে, এরকম টিনের রুমে না থাকতে, ভালো একটা সিট ব্যবহার করতে, ভালো খাওয়া দাওয়া করতে, সব চাই। টাকা থাকলে আমি একটা ভালো সেট ব্যবহার করলাম, মানে একটা পুরান সেট, এরপরে পুরান সেট দিতে চাই না, এই সেটটা আমি ব্যবহার করি। মোবাইল সেট থাকলে ছবি তুলতে পারতাম, ওই সামনে গাড়িগুলি আছে এগুলি বুংবাং মানুষের ছবিগুলি তুললে দেখতে পারতাম। আমি বুংবাং না করতে পারি, মানুষের বুংবাংটা তো দেখতে পারতাম। আর গান শুনতাম, ভালো লাগতো। এখন ভালো লাগে না, বাসায় গিয়ে শুয়ে থাকি ঘুমে আগ করে, আর মশা ঢুকে আর বাইরে দেখ না বাসাটা কি অবস্থা। মশা অতগুলি রাতে, মশা মুয়ের ভিতরে ঢুকে আবার বাইরে আপ ডাউন করে, এই অবস্থায় আছি। 1.5-2 বছরের ভিতরে বিয়ে করবো, এটাই আমার সিদ্ধান্ত জেনারেলি। কারণ আমি যারা পছন্দ করি তারা আমি বিয়ে করতে চাই। ওকে, আরে আমার ভালো লাগে, একমাত্র আপনজন সে কি করে ভালো হবে। আমি যারে চাইছিলাম সেই আমার হয়েছে, এটা একটা ভালো আনন্দ। আর না হলে তো কষ্ট লাগবো যে হ্যাঁ আমার এত ভালো লাগলো হইলো না, এটা খুব দুঃখ থাকবো, কষ্ট থাকবো সারা জীবন। এই প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। রুবেল ঢাকায় এসে প্রথমে এখানেই কাজ করত। এটা শাহবাগের একটি গ্যারেজ, এখনও তার পুরনো মালিক দ্বারা পরিচালিত। রুবেলের বড় ভাই এখানেই কাজ করত, সেই সুবাদে রুবেলের এই কাজের সন্ধান। 10 বছর পরে চীন দেশে ওই সময় আকাশে উঠতে আছে। 10 বছর পরে কিছুই করতে পারবো না, যে অবস্থা শুরু হয়েছে আর যে বেতন ভাই এগুলি দিয়ে 10 বছর পরে মাটির নিচে দিব আমি শুয়ে রয়েছি। 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, আপনি 10 বছরের কথা বলেন, আমি 10 বছর করে কোথায় থাকবো। 10 বছর পরে হয়তো মাটির নিচেও থাকতে পারি কিংবা বাচ্চাও থাকতে পারি, তার কোনো গ্যারান্টি নেই। ভালো খাইতে পারলে হয়তো বাঁচতে পারি, না হলে যে কেমন খাই এখন এইগুলি মনে হয় না আর 10 বছরের কম বাঁচম, হয়তো বেশি একটা বাঁচা যাইব না।
আমার পুরো নাম হচ্ছে সাবিহা মুজিব লিমা। আর রিসেন্টলি আমি পড়াশোনা শেষ করেছি, জব খুঁজছি, হোপফুলি পেয়ে যাব আশা রাখছি। এই তো আমার ইন্ট্রোডাকশন। আমি যখন আসি তখন ঢাকা মানে সিটিটা আমার জন্য ফুললি নতুন একটা সিটি, কারণ চিটাং সিটি থেকে ঢাকায় এসে অ্যাডজাস্ট করা এটা খুবই বিগ ডিল ছিল আমার জন্য, বললে অ্যাডজাস্ট হয়ে যায় না। তার মধ্যে তো ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণ আলাদা, তারপর চারপাশে মানুষজন যাদেরকে আমি চিনি না, মানে টোটালি আলাদা। এবং আস্তে আস্তে আমি বুঝতে শিখলাম যে মানুষজন অ্যাকচুয়ালি যা দেখায় উপর দিয়ে হয়তো ভিতর দিয়ে সেরকম না, অনেক রিয়েলিটি আমি ফেস করছি। আর এখনকার ঢাকাতে বুঝতে পারি কার মোটিভেশন কি থাকে না থাকে, এটা বোঝাই যায়, অ্যাটলিস্ট কথা বললেই বোঝা যায়। এখন বলতে গেলে অনেক বেশি আমার জন্য পরিচিত শহর হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঢাকাটা। ক্যারিয়ারটাই, আর ক্যারিয়ার বলি আর জবই বলি, সেটাই আমার একটা আইডেন্টিটি দিবে আমাকে, যে আমি লিমা আর 10টা মানুষ আমাকে চিনবে কি করে। আমি তো সাধারণ মেনের মতোই থাকবো, যদি আমি আমার ক্যারিয়ার সেট আপটা ওভাবে না করি, তাহলে মানুষজন চিনবে কীভাবে যে আমি আমার কাজের মাধ্যমে তো চিনবে সেটা। আর কাজটা করার জন্যই তো আমাকে নিশ্চয়ই একটা নির্ধারিত একটা ক্যারিয়ার গড়ে নিতে হবে। ওটাই আমাকে হেল্প করবে যে নেক্সট 10 বছরে যে আজকের লিমা আর নেক্সট 10 বছরের লিমা কী, ওটাই একটা আইডেন্টিটি আমাকে এনে দিবে আমার কাজের মাধ্যমে। সেজন্যই ক্যারিয়ারটাকে বেশি আমি কনসেন্ট্রেট করছি। কারণ বাবা মার কথা তো শোনা উচিত একদিক দিয়ে, ঠিক আছে, বাট তাদেরও বোঝা উচিত যে একটা মেয়ে, স্পেশালি মেয়ে বলবো আমি, মেয়েদের ক্যারিয়ার সেট আপ না করে ধুমধাম বিয়ে দিয়ে দেওয়া, এটা বাংলাদেশের উচিত না। আমি অ্যাটলিস্ট মনে করি দাঁড়ানো উচিত, ক্যারিয়ারের দিক দিয়ে বাবা মার অনেক মানে সাহায্য করা উচিত। কেন তারা বলে না একটা মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি বাইরে কেন ডিগ্রি নিতে যাচ্ছ না, এটা মিডল ক্লাস ফ্যামিলিতে বলে না। এটাই আমার এক মানে খুব ক্ষোভ এবং একটা দুঃখ, যে কেন বলবে না যে তুমি বাইরে যাও, দেখো কাজ কিভাবে করো, মানে অ্যাটলিস্ট তুমি তোমার নিজের একটা সেট আপ করো, নিজের আইডেন্টিটি গ্রো করো। সেটা না বলে তারা বলছে বিয়ে করো বিয়ে করো। 2-3 বছরের মধ্যে আমাকে অ্যাটলিস্ট এখন যে প্রেশারটা দিচ্ছে আরও প্রেশার দিবে, তখন আমি একদম ধরা বাঁধা, তখন আমার কোনো ওয়ে নাই, করতেই হবে বিয়েটা। হ্যাঁ, আমি বিয়ে করছি ঠিকই, আমার হাজব্যান্ডও দেখা যাবে, সেও আমাকে ভালো সাপোর্টিভ রোল প্লে করছে আমার সাথে, যদি করে আর কি। না করলেও সমস্যা নেই, আমি অ্যাটলিস্ট আমার মতো একটা দিক আমি খুঁজে নিতে পারবো। 10 বছর পর যদি আমার ক্যারিয়ারের দিকে আমি দেখতে চাই নিজেকে, তাহলে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানির HR ম্যানেজার হিসেবে নিজেকে দেখতে চাই, যে আমি ওখানে কাজ করছি। আর এটা হচ্ছে প্রফেশনাল দিক দিয়ে। আর পার্সোনালি যদি বলতে চান 10 বছর পর অ্যাটলিস্ট আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি, আমার জুনিয়র যারা আছে তারা যাতে অ্যাটলিস্ট এই ধরনের প্রবলেমগুলো ফেস না করে, অ্যাটলিস্ট তাদেরকে আমি অ্যাটলিস্ট একটা ব্রিফ দিতে পারবো যে এই প্রবলেমগুলো আসে, তোমরা অ্যাটলিস্ট ধৈর্য হারা হয়েও না, নিজেরা চেষ্টা করো অ্যাটলিস্ট ওভারকাম করে যাওয়ার জন্য। প্রবলেম থাকবেই, আসবেই। এই হচ্ছে আমার মোটামুটি একটা প্ল্যানিং। দিবে না দেখে আসি চলো। সিরিয়াসলি দিবে না। দিবে আমি যাচ্ছি লাভে। কালকেও তো যেতে পারবো না, কালকে ক্লাস আছে, কিছু আছে, আজকে দেখে আসি। নেক্সট উইকে কেন কালকে যাই, কালকেও ভালো হবে, প্লিজ চলো। I'm Pradeep. I'm a mechanical vocal.
এছাড়া আমি আরবি থেকে বিবিএ করছি এইবার। বাট আমার ক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অলওয়েজ চাচ্ছিলাম যে একটা মানে ডু সামথিং, এমন একটা কিছু করি যাতে মানুষজন আমাকে মনে রাখে। মিউজিক কিন্তু আমরা ওইভাবেই করি যেভাবে আমরা বললাম যে অ্যাকচুয়ালি গান বানানোর জন্য না, যেটা আমরা চিন্তা করতেছি, যেটা আমরা মানে আমাদের বাস্তব জীবনে যেটা আমরা দেখছি বা আমরা অনুভব করছি, জিনিসটা ওইভাবেই হয়। সো এক হিসাবে বলা যায় যে এগুলো আমাদের ব্যান্ডের 5-6 জনের একটা ডকুমেন্টারি লাইফে। মিউজিকটা কিন্তু নট অনলি খালি ডুইং ব্যান্ড, ইটস মোর লাইক আমরা বসলাম কোথাও আড্ডা মারছি ফ্রেন্ডরা মিলে, এটাও মিউজিক একটা পার্ট। আগে যেমন মানুষ এসব ব্যান্ডের কথা শুনলে বলতো যে অপসংস্কৃতি, এখনো বলে, বাট ওই জিনিসটা এখন অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। মানুষ এখন ব্যান্ডের গান শুনে। হু নোস, হয়তো আজকে আমাদেরকে অপসংস্কৃতি বলা হচ্ছে, আচ্ছা 50 ইয়ার্স পর যখন আমরা উইল বি লাইক বাসার হাউস হোল্ড হেড হবো, তখন অথবা দিস উইল বি দ্য কালচার। ছেলেবেলেদেরকে খুব ভালো লাগে, তারা সবাই আমার সাথে একটা ভালো একটা সম্পর্ক। ওই যে বললাম না আগে যে কেউ ভাই বলে, কেউ আঙ্কেল বলে, কেউ মামা বলে, তবে সবার সাথে হাসি ঠাট্টার মধ্যে মনে করেন যে সময়টা কেটে যায়। তবে আমার মনে হয় যে এই সাউন্ডটাকে যদি আরেকটু মানে মনে করেন যে করে আনা, মানে একটু কী বলে স্লোলি করে আনাতে, তো গানের প্রতিটা অক্ষর বা শব্দ এগুলা পাবলিক হয়তো জনসাধারণ বা জনগণ এটা বুঝতে পারতো। অনেক সময় আমি অনেক কিছু বুঝি না যে তারা এটা বাংলা করতেছে না ইংলিশ করতেছে। আমি গানের এটা কোনো বা গানের তো যে কোনো একটা গানের একটা অর্থ থাকে, যে এই গানের এই অর্থটা বা এটা একটা থাকে, কিন্তু এই ধরনের কোনো মাঝে মধ্যে পায় না আর কি, হারায় ফেলায় আর কি। হ্যাঁ, একটা আরেকটা ছাড়া আমরা চিন্তা করতে পারি। সো মিউজিকটা দেখা যাচ্ছে যে হয়তো আমাদের ইমোশনটা মিউজিকে যাচ্ছে, অ্যান্ড ওই ইমোশনটার ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে ভাষা দিচ্ছে হচ্ছে লিরিক্স। আমরা যদি মেটাল করি দেন আমাদের ওইটার সাথে একটা রিলেশন থাকবে আমাদের লিরিক্সটা, যে আমরা ওই লিরিক দিয়ে কী বোঝাতে চাচ্ছি। ধরেন আমরা সমাজের একটা প্রবলেমের কথা বলতে চাচ্ছি, যে সেই প্রবলেম যদি আমি মিন করে বলি তাহলে সেটা কে শুনবে? সব তো কানের পাশ দিয়ে চলে যাবে। ওই প্রবলেম যদি আমি লাউডলি বলি, শাউট করি, দেন সবার কানে ওটা পৌঁছবে যে ইট মাস্ট বি আ ক্রেজি প্রবলেম, মানে এটাতে মানে আমাদের মনোসংযোগ দেওয়া উচিত যে এটা একটা হিউজ প্রবলেম, এটা চিৎকার করতেছে। ধ্রুবস্বর। ছায়াকে বিভক্ত হতে দেখেছি রোদের অভাবে ছায়ার ভেতরে, সহিসের মৃত ঘোড়া ধীরে পথের কবর শেষে, আমাকে বিভক্ত হতে দেখেছে সবাই, আমার পৃথক অস্তিত্ব নেই। ক্রোধের দাবানল ওখানে নিরন্তর আমার শেকড় খুঁজে পেয়েছিল, সহস্র মৃতের ভেতর জলে আমার অস্তিত্ব, আমার ঠিকানা, সহস্র নিপীড়িতের চোখে আমারই নাম জ্বলছে ওই আগুনে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব বাংলাদেশের বিশেষ আইন রক্ষাকারী প্রতিষ্ঠান। অপরাধ দমনের উদ্দেশ্যে 2004 সালে পুলিশ এবং সশস্ত্র বাহিনীদের সদস্যদের নিয়ে সংগঠিত হয়। কালো রঙের উর্দি দেখে সহজে র্যাবকে চেনা যায়, কিন্তু র্যাবের একজন তরুণ অফিসারের বাস্তব জীবন কীরকম? আমি ক্যাপ্টেন তারিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অপারেশনস উইং। একটা সার্টেন সময়ের পরে সেনা সদর থেকে কিছু অফিসারকে ডেপুটেশন সার্ভিসে প্রেরণ করা হয়ে থাকে, যেমন র্যাব, এসএসএফ বা বিডিআর হতে পারে। এভাবে বেসিক্যালি র্যাবে আসা।
ছোটোবেলা থেকে সেনাবাহিনীতে আসার আমার একটা ইচ্ছা ছিল, যদিও সেই সময়টা একজন ফিমেল হিসেবে আসাটা একটা স্বপ্ন ছাড়া আর কিছু ছিল না। দীর্ঘমেয়াদী এক কোর্সে ফিমেল অফিসাররা কখনোই ছিল না, তো আমাদের ব্যাচ থেকে প্রথম শুরু হয়। সেখানে একজন পুরুষ অফিসারের পাশাপাশি নিজেকে একজন অফিসার, প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করাটা অনেক বড় একটা ব্যাপার আসলে। আমার মনে হয় আমাদের সমাজে যে সকল গুটি কয়েক কিছু নারী আছে যারা নিজেদেরকে যারা একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং যারা নিজেদেরকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, আমার মনে হয় আমি সেই অগ্রগামী নারীদের দলের একজন। আমি যখন আর্মিতে এসেছি তার আগেও আমার জীবনটা আসলে খুব সাধারণ ছিল। আমি স্কুল কলেজে গান, কবিতা, আবৃত্তি, অভিনয় এগুলো করতে খুব পছন্দ করতাম, বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করতাম এবং পরবর্তীতে আসলে আমার একটা ইচ্ছা ছিল যে ইউনিভার্সিটি লাইফটা, ক্যাম্পাস লাইফটা দেখার আমার ইচ্ছা ছিল, বাট এই সুযোগটা হয়নি, কারণ তার আগেই আমি মিলিটারি একাডেমিতে চলে যাই আমার এইচএসসি রেজাল্ট বের হওয়ার পরপরই, এবং তার মানে এখন পর্যন্ত আমি সেই লাইফটা মিস করছি। ঠিক আছে, মোটামুটি তুই মাহফুজের নাম মাহফুজের নাম হচ্ছে আর বললাম স্যার হচ্ছে এই আছে ওই জানি কোথায় আছে, আমি বললাম স্যার এখন র্যাব 1-এর খানায় আছে, বাট এখানে থাকবে আরো দুই। কি মানে কি তুমি কালকে দেখো নাই তো? আর্মিতে আসার পর বা র্যাব ফোর্সেসে আসার পরে এখানকার কলিগ বা যারা আমার কোর্সমেট আছেন তাদের সাথেই আসলে ওঠা বসাটা বেশি হয়। আমি মনে করি আমার সব ফ্রেন্ডরা খুবই প্রাউড ফিল করে আমাকে নিয়ে, তার কারণ যখনই তাদেরকে সাথে দেখা হয়, তাদের যখন আড্ডা দিই আমরা, তখন ডিসকাশনের যে কেন্দ্রবিন্দুটা থাকে সেটা আমাকে নিয়েই থাকে। অবশ্যই কষ্ট করতে হয়েছে, ফিজিক্যাল কষ্ট ছিল, মানসিক কষ্ট ছিল, সব কিছুই ছিল। চ্যালেঞ্জ আসলে সামনে অনেক এসছে, কারণ যখন আমি ট্রেনিং অবস্থায় ছিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, তখন আমাদের একটা টেস্ট হতো যেটাকে বলে মাইল টেস্ট। সেই মাইল টেস্টগুলোতে ছেলেদের সাথে একইভাবে দৌড়ে আসা লাগতো। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু মেয়েরা ওভাবে ফিজিক্যালি ফিট হয় না, ওভাবে প্র্যাকটিস করে না। তো যখন আমি ট্রেনিং সেন্টারে গেলাম, সেখানে গিয়ে হঠাৎ করে যখন একটা ফিজিক্যাল টাফনেসের মধ্যে পড়লাম, অনেক রকমের ট্রেনিং অ্যাক্টিভিটিস, সেই সময়গুলো আসলে অনেক ডিফিকাল্ট ছিল। কম্পারেটিভলি ছেলেদের থেকে একটু বেশি ডিফিকাল্ট ছিল, কারণ ছেলেরা এমনিতে একটু ফিজিক্যালি ফিট থাকে, সেক্ষেত্রে তাদের একটা স্ট্যান্ডার্ডে পৌঁছাতে বেশ কষ্ট করতে হয়েছে। আমার মনে হয় আমার অর্জন অনেক বেশি আমার বয়সের চেয়ে। আমি খুব অল্প বয়সেই যেহেতু এই চাকরিতে এসেছি, এখানে এস্টাবলিশমেন্টটা খুব তাড়াতাড়ি হয়েছে এবং বিভিন্ন সেক্টরগুলো, বিভিন্ন এরিনাগুলো দেখার সুযোগ আমার অন্যদের থেকে বেশি হয়েছে। এটা আমার প্রবল ইচ্ছার শক্তির জন্য আসলে, কারণ অনেকেই আছে একটা নির্দিষ্ট টার্গেটে যাওয়ার আগেই কিন্তু ঝরে পড়ে যায়, তাদের যে ইচ্ছাটা থাকে সেটা পূরণ করতে পারে না, ফুলফিল করতে পারে না। আমি মনে হয় আমি যা চেয়েছি তার থেকে একটু বেশিই পেয়েছি। ঢাকায় সূর্যাস্ত। রুবেল তার টিনের ঘরে ফিরে আসে ভবিষ্যতের রঙিন স্বপ্ন নিয়ে। কর্মজীবনের দৃঢ় পরিকল্পনায় লিমা তার বাবা মার কাছে ফেরে। ত্রিদীপ ও মেকানিক্স তাদের পরবর্তী কনসার্টের জন্য অনুশীলনে লিপ্ত। ক্যাপ্টেন তারিন উজ্জ্বলতার সফলের আশা করে। ঢাকায় আরেকটি দিন শেষ হয়, তারা আরেক ধাপ এগিয়ে যায়।